ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়জন হয় পরবাসী। সেই সব প্রিয়জন কে কোথায় আছে কেমন, চলো না একটু খোঁজ নিয়ে আসি। কিছু সুখ কিছু কথা, কিছু হাসি কিছু ব্যথা, কিছু জানা কিছু অজানার সন্ধানে বেঁধে নেই তারে প্রবাস মেলার মমতার বন্ধনে। প্রবাস মেলা। দূরে এবং কাছে টেলিভিশন সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন তাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রবাস মেলা অনুষ্ঠান শুরু করছি আমি মামুন ইমতিয়াজ। প্রবাস মেলা প্রবাসীদের অনুষ্ঠান, এটা আর এখন অজানা নয়। মানুষ যুগে যুগে প্রবাসী হয়েছেন, এক দেশ থেকে অন্য দেশে যে বসতি স্থাপন করেছেন, কখনো লেখাপড়ার উদ্দেশ্যে যে, কখনো জীবিকার প্রয়োজনে যে, নানাভাবে তারা প্রবাসী হয়েছেন। আমাদের দেশের নাগরিকরাও বহুকাল আগে থেকেই বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছেন। তারা লেখাপড়া করতে, অর্থ উপার্জনের উদ্দেশ্যে নানাবিধ পেশায় তারা সেখানে নিয়োজিত রয়েছেন। তাদেরকে আমরা বলছি প্রবাসী বাংলাদেশি। প্রবাসী বাংলাদেশিরা এখন আর হেলাফেলার বিষয় না, তারা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তির ২-৩টা অঙ্গের একটি অঙ্গ বলা যায়। প্রবাসীদের বিদেশ থেকে পাঠানো অর্থে যেমন তার প্রিয়জন, বাবা মা, আত্মীয় স্বজন উপকৃত হচ্ছেন, তেমনি বাংলাদেশ সরকারও উপকৃত হচ্ছেন। তাদের এই অবদানের কথা স্মরণে রেখেই আমাদের নিবেদন প্রবাস মেলা। প্রবাস মেলা। আজকের প্রবাস মেলা অনুষ্ঠানের শুরুতেই থাকছে একজন প্রবাসী শিল্পীর কণ্ঠে গান। গানটি বিদেশে চিত্রায়িত। লক্ষ্মী সোনা
প্রবাস মেলা। মানুষ শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকলেই তার জীবন কাটে না, তাকে বেঁচে থাকার জন্য আরও অনেক অনুষঙ্গ লাগে। এই জন্য প্রবাসীরা যে যে দেশে বসবাস করছেন সেসব দেশে গড়ে তুলেছেন নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং তার মাধ্যমে বাংলা সংস্কৃতি চর্চা করে চলছেন। এমনই কয়েকটি দেশের প্রবাসী বাংলাদেশিদের খবরাখবর নিয়ে থাকছে আমাদের একটি প্রতিবেদন। প্রবাসী বাংলাদেশিরা শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নন, তারা সংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা আর সমাজসেবাতেও দেশের পরিচয় তুলে ধরছেন গর্বের সঙ্গে। দূরদেশে থেকেও তারা একে অপরের পাশে দাঁড়াচ্ছেন, তৈরি করছেন ঐক্যের বন্ধন। জেনে নেওয়া যাক কয়েকটি দেশের প্রবাসের খবরাখবর। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজারে এসেছে আশার আলো। বাংলাদেশ থেকে স্বল্প খরচে নতুন শ্রমিক নিয়োগের বিষয়ে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। শ্রমবাজার সংশ্লিষ্টরা আশা করছেন আগামী 6 বছরে অন্তত 12 লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন। বর্তমানে দেশটিতে 10 লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন, যাদের পাঠানো রেমিটেন্স বছরে প্রায় $3 বিলিয়ন। নতুন এই সুযোগ বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের মিলন মেলা ও সনদ বিতরণ অনুষ্ঠান। প্রবাসের মাটিতে যত বেশি উদ্যোক্তা সৃষ্টি হবে, তত বেশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজনের উদ্যোগ নেয় AS ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার শামীম আল আমিন। প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তারা বলেন, প্রবাসে নতুন উদ্যোক্তা সৃষ্টি হলে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি দেশের সম্মানও বৃদ্ধি পাবে। এছাড়া বৈধ পথে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানানো হয়। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে 11 স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে 4 আগস্ট সোমবার অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। এতে 14টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় জগন্নাথপুর সিসি এবং রানার আপ হয় ডকল্যান্ড সিসি। সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তানভীর। খেলোয়াড়দের সঙ্গে পরিবার পরিজন, বন্ধু বান্ধবও মাঠে উপস্থিত ছিলেন, যা প্রবাসী কমিউনিটিকে উজ্জীবিত করে। আয়োজকরা আশাবাদী ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন অনুষ্ঠিত হবে। সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা। সেন্ট ডেনিসের মেরির হলে আয়োজিত এই বইমেলায় পাঠক, লেখক ও প্রকাশকদের পাশাপাশি ছিল কবিতা পাঠ, গান ও দেশীয় খাবারের স্টল। উদ্বোধন করেন স্থানীয় মেয়র মিশেল ফোরকেট। এতে অংশ নেন বাংলাদেশি ও আন্তর্জাতিক অঙ্গনের বহু লেখক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আয়োজকরা মনে করেন এই আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রতি অনুরাগী করবে এবং ভিনদেশীদের কাছেও তুলে ধরবে আমাদের সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতি। ওমান সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে, এখন থেকে রেসিডেন্ট কার্ডের মেয়াদ 2 বছরের পরিবর্তে 3 বছর পর্যন্ত বাড়ানো যাবে। নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে 1, 2 বা 3 বছরের কার্ড বেছে নেওয়া যাবে। বর্তমানে প্রায় 18 লাখ বাংলাদেশি সেখানে বসবাস করছেন। ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের আইডি কার্ড অবশ্যই মেয়াদ শেষ হওয়ার 30 দিনের মধ্যে নবায়ন করতে হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। দূর দেশে থেকেও প্রবাসীরা যে দেশের মুখ উজ্জ্বল করছেন তা সত্যি প্রশংসনীয়। তাদের প্রতিটি প্রচেষ্টা, সাফল্য আর উদ্যোগ আমাদের বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে দিনের পর দিন। প্রবাস মেলা। প্রিয় দর্শক, আজকে আমাদের প্রবাস মেলা সেটে আমন্ত্রণ জানিয়েছি আমরা 2জন বিশিষ্ট প্রবাসী অতিথিকে। আসুন শুরুতেই তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে আছেন শফিক খান, উনি বার্সেলোনা স্পেনে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। ডান পাশে রয়েছেন হাজি
বাশার সরকার, উনি দোহা কাতারে বসবাস করছেন। মিস্টার শফিক খান, আপনি আপনার প্রবাস জীবনের শুরুর জার্নিটা যদি আমাদের বলেন, কোথা থেকে কিভাবে শুরু করলেন। আমি শফিক খান, আমি স্পেনের বার্সেলোনায় থাকি দীর্ঘ 25 বছর যাবৎ। তো আমি 2000 সালের জুলাই মাসে দেশের বাইরে যাই। সেখান থেকে 2002 সালের মধ্যে আমার সকল পেপারস কমপ্লিট হয় এবং 2003 সালে আমি প্রথম বাংলাদেশে আসি। এবং এই দীর্ঘ 25 বছরের জার্নিতে আমি প্রথম দিকে চাকরি করতাম, এখন ব্যবসা করি। আমার স্পেনে একটা রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে মধুর ক্যান্টিন। তো এবং আমি, আমার স্ত্রী এবং আমার সন্তান সহ স্পেনে বসবাস করি। হাজী বাশার সরকারের কাছে জানতে চাইবো যে আপনার প্রবাস জীবনের শুরুটা কেমন ছিল, কিভাবে শুরু করলেন এবং কতদিন ধরে আছেন কাতারে? আজকে 28 বছর যাবৎ আমি কাতারে আছি। আমার স্টার্টিংটা হয়েছিল একটি ছোট একটা চাকরি নিয়ে গেছিলাম। আমি বিগত 25 বছর যাবৎ আমি ওইখানে ব্যবসা করি। সেই ক্ষেত্রে বাংলাদেশ কমিউনিটির সাথে দীর্ঘদিন জড়িত আছি। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। প্রতিটা মানুষ যদি লক্ষ্যস্থান তার ঠিক থাকে, যদি কষ্ট করে ঠিক মতো যে ওই জায়গায় যে পৌঁছাবে। আমি কাতারে 3 বছর জব করছি, তারপরে 25 বছর যাবৎ আমি ওইখানে ব্যবসা করি। আমি মনে করি বাংলাদেশ সরকার যদি আমাদের প্রবাসীদেরকে নিরাপত্তা দেয়, সেক্ষেত্রে আমাদের বিদেশি আরও অনেক বাইরা আছে, ইনভেস্ট করবে। কাতারে এখন কি পরিমাণ বাংলাদেশি আছেন এবং তারা অধিকাংশ কোন ধরনের পেশায় নিয়োজিত আছেন? বর্তমানে আমরা 4.5 লক্ষের মতো লোক আছি। সেই ক্ষেত্রে আমরা মোটামুটি 30% লোক বিজনেসের সাথে আছি, আর বাকি যেই লোকগুলো আছে ওখানে যে কন্ট্রাক্টিং ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষের অনেক বড় ভূমিকা আছে। অনেক লোক কাজ না জেনে বেকার চলে যায়, এই জন্য অনেকের চাকরি হয় না। আমি মনে করি প্রতিটা মানুষ যদি কিছু না কিছু শিক্ষা যায়, দক্ষ শ্রমিক যায়, সেই ক্ষেত্রে আমি মনে করি ডেভেলপ হতে পারে। যেমন আমি একটা টেকনিক কাজ জানি বলে ওইখানে ব্যবসায়ী হতে পারছি। দক্ষতা অর্জন করে তারপরে বিদেশে গেলে জি জি দক্ষতার নিজেকে তৈরি করা অনেক বেশি সহজ হয়ে যায়। স্পেনের বার্সেলোনা, মাদ্রিদ এগুলো অনেক বড় শহর। জি, মাদ্রিদ যদিও রাজধানী, কিন্তু বার্সেলোনার নাম অনেক বেশি শোনা যায়। ইউরোপীয় ইউনিয়নের একটা অন্যতম প্রধান দেশ বলা যায়। এখানে কি পরিমাণ বাংলাদেশি আছে এবং তারা, আপনারা কেমন আছেন, এই বিষয়ে যদি কিছু বলেন আমাদেরকে। স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদে, বাট বার্সেলোনা হচ্ছে পর্যটক অধ্যুষিত এলাকা এবং সামুদ্রিক শহর, যেরকম বাংলাদেশের কক্সবাজার। তো এই শহরে প্রচুর ট্যুরিস্টের আনাগোনা থাকে, যার কারণে বাংলাদেশিরা প্রচুর ওইখানে কাজের জন্য যায়। বর্তমানে আপনার বাংলাদেশিদের সংখ্যা প্রায় 35 থেকে 40 হাজার বার্সেলোনাতে, আর মাদ্রিদে আরও ধরেন 30 হাজার। সব মিলিয়ে 70 থেকে 80 হাজার মানুষ বাংলাদেশি বসবাস করে স্পেনের বিভিন্ন শহরে। তো তার মধ্যে বার্সেলোনা কমিউনিটিটা অনেক বড় এবং বার্সেলোনা কমিউনিটিতে বাংলাদেশি কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশি বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন। অধিকাংশের পেশা কি এমনিতে? না, অধিকাংশের পেশা বলতে ধরেন বাংলাদেশি প্রায় আমাদের 2টা বিজনেস অ্যাসোসিয়েশন আছে। তো সেখানে আমাদের 1000 খানেক মানুষ ব্যবসা করে, আর বাকি লোকজন ম্যাক্সিমাম চাকরি করে। তো আমরা আশা করতেছি দিন দিন ব্যবসায়ীর পরিমাণ বাড়তেছে এবং মানুষ ব্যবসা বুঝতেছে। কারণ প্রথমত হচ্ছে বাংলাদেশের থেকে স্পেনে একটা মানুষ যাওয়া, তার ভাষার সমস্যাটা বেশি থাকে, যেহেতু স্পেনের ভাষা হচ্ছে স্প্যানিশ ভাষা শিখতে একটু সময় লাগে। 1983 সাল থেকে হচ্ছে আমাদের স্পেনে বাংলাদেশিদের বসবাস শুরু। তো সেই ক্ষেত্রে আমরা এই 2025 সালে আইসা আমরা অনেকটা অগ্রগতি হয়েছে এবং এখন অনেক মানুষ আছে যারা অনেক ভালো ব্যবসা করে এবং ভালো জবও করে। দুজনের কাছেই পর্যায়ক্রমে জানবার ইচ্ছে, সেটা হলো আমাদের দেশে আমরা যখন বসবাস করি, বলা যায় এক ধরনের নেতিবাচক ধারণাই থাকে যে আমরা কর্মবিমুখ, কিন্তু প্রবাসে আমি নিজেও অনেক ঘুরেছি, গেলে আমাদের এই মানুষগুলোই অতিরিক্ত পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমী হয়ে কিভাবে সফলতা, এটার জাদুটা কি? এটার জাদু হচ্ছে সিস্টেম। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের সিস্টেমকে ডেভেলপ করার জন্য, তাহলে আমাদের যে তরুণ প্রজন্ম বা যারা বড় হচ্ছে তারা এই সিস্টেমের মধ্যে আসবে। আপনি দেখবেন ঢাকা এয়ারপোর্টে আসলে আমরা সোজা লাইনে দাঁড়াই, একজনের গায়ে একজন ধাক্কা লাগে। ইউরোপে এয়ারপোর্টে গিয়ে দেখবেন আপনার কিউ সিস্টেম, মানে জেট সিস্টেমে করা, কারোর সাথে কেউ ধাক্কা লাগবে না। তার মানে হচ্ছে সে কিন্তু আগে এই সিস্টেমটাকে পরিবর্তন করছে এবং আপনি সেই সিস্টেমের মধ্যে দিয়ে হাঁটছেন। যেমন আমার বাচ্চা আমার সঙ্গে আসছে, সে ঢাকায় নাইমা প্রথম বলছে, বাবা এত হর্নের শব্দ কেন? কারণ পৃথিবীর আর কোথাও হর্ন বাজে না। তো
আসলে এই সিস্টেমগুলোকে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। করতে হবে। তবে অনেকটা পরিবর্তন আমাদের হয়েছে, আমি আশা করি যে আরও হবে। আপনার কাছেও একই প্রশ্ন করতে চাই যে অনেক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে এবং সরকারিভাবেও বেসরকারিভাবেও সেসব প্রশিক্ষিত কর্মী তো মধ্যপ্রাচ্যে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে। জি হ্যাঁ, যাচ্ছে না এরকম না, তবে সংখ্যায় কম। আমি মনে করি দেখেন আজকে আমাদের যেই ফিঙ্গার যে বিষয়টা, আমাদের কাতার থেকে গেলাম, এখন ফিঙ্গার করে নাকি? ফিঙ্গার করে বাংলাদেশে? শুধু কর্ম করেই তো মানুষ বেঁচে থাকতে পারে না, অর্থ উপার্জনই একমাত্র মানুষের না। বেঁচে থাকার জন্য তার বিনোদন লাগে, সামাজিক সাংস্কৃতিক অনুষঙ্গ লাগে। তো এই বিষয়ে আমি যদি আপনার কাছে জানতে চাই যে বার্সেলোনাতে বা স্পেনে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কেমন অ্যাক্টিভ? বার্সেলোনায় বাংলা সংস্কৃতি প্রায় 50টার মতো বাংলাদেশি অ্যাসোসিয়েশন আছে বিভিন্নভাবে, থানা, জেলা, বিভিন্ন নামে কালচারাল অ্যাসোসিয়েশন। যেমন ধরেন আমি আমার বাড়ি মাদারীপুর, আমি মাদারীপুর জেলা সমিতির সভাপতি ছিলাম দীর্ঘ 2 বছর। এরপর আমি বাংলাদেশ কালচার অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম লাস্ট 2 ইয়ার্স, এবং আমি স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে হচ্ছে আমি মাদারীপুরের মানুষ নিয়ে সারা পৃথিবীতে কাজ করি। পৃথিবীর 49টা দেশে আমার মাদারীপুরের মানুষ থাকে, তার সংখ্যা হচ্ছে 2.5 লাখের মতো, এবং পৃথিবীর 35টা দেশে আমাদের কার্যক্রম আছে এবং 20টা দেশে আমাদের অফিস আছে। এটা হেড অফিস হচ্ছে মাদারীপুরে। আমরা প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করি, যে আমি যখন জন্মস্থানে যাব তখন আমার আশেপাশের মানুষ যাতে আমাকে বুঝে, আমাকে যাতে সম্মান করে যতটুকু আমার প্রাপ্য। একই বিষয়ে যদি আপনার কাছে জানতে চাই যে দোহা কাতারের সামাজিক সাংস্কৃতিক বাংলাদেশি কালচার, এগুলো চর্চার বিষয়গুলো যথেষ্ট পরিমাণ আমাদের বাংলাদেশের যে কালচারগুলো আছে, বিভিন্ন সময় আমাদের স্কুল, বাংলাদেশ স্কুল, বাংলাদেশ দূতাবাস, যৌথ কাতারে তো বাংলাদেশের স্কুলও আছে, বাংলাদেশ স্কুল অনেক এবং পুরনো। যে এম্বাসি যৌথভাবে যেই প্রতি বছর আমাদের যেই বাংলা যে কালচার প্রোগ্রামগুলো আছে ওগুলো হয়ে থাকে, এবং কি যেই আমাদের এই যেই প্রজন্মের যেই বাচ্চারা খেলাধুলা আগ্রহী হওয়ার জন্য কাতারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের টুর্নামেন্ট ছাড়া হয়, সেখানে খেলাধুলা হয়, ক্রিকেট, ফুটবল, আমাদের দেশের বাংলা সাংস্কৃতিক সব ধরনের প্রোগ্রাম আমাদের হয়। বাংলাদেশ কমিউনিটিতে আমরা 4.5 লক্ষ লোকের একটা কমিটি আছে, আমি ওটার প্রেসিডিয়াম সদস্য। আমাদের ওইখানে কমিউনিটির অনেক দায়িত্ব আছে, যেমন কাতারে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে মিটিংগুলো হয় না, ওই টাইম আমাদের বাংলাদেশ কমিউনিটির লোকজনকে ডাকলে আমরা ওদের যে নিয়ম কারণ আছে ওগুলোর ব্যাপারে আমাদেরকে তারা বলে, তোমাদের যেই জাতি আছে তোমাদের জাতিকে বুঝাও, এই জিনিসটা এয়ারপোর্টে আনলে এটা হালাল, এটা ওকে না, তোমাদের লোকগুলো বুঝাও। আর বিশেষ করে তোমরা অনেক সময় দেখা গেছে একজন আরেকজনের সামান আনতে গিয়া ওইখানে দেখা গেছে বিভিন্ন ধরনের মাদক ধরনের এই কাহিনীগুলো হয়, সেই ক্ষেত্রে আমাদের নিয়ে এগুলো মিটিং করা আইনশৃঙ্খলা বাহিনী। দর্শকবৃন্দ, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এভাবে প্রবাসীদের মুখ থেকে তাদের সমস্যা, সম্ভাবনা, সুখ দুঃখ, আনন্দ বেদনা জানবার এবং আপনাদেরকে জানানোর। আজকে যে 2 জন বিশিষ্ট ব্যক্তি আমাদের সামনে কথা বললেন, তারাও অনেক মূল্যবান বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা যারা নতুন বিদেশে যেতে চাই পড়ালেখার উদ্দেশ্যে, কর্মের উদ্দেশ্যে, তাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ যে কথাগুলো, সেটা যদি আমরা মনোযোগ সহকারে শুনে সেই অনুযায়ী পদক্ষেপ নেই পরবর্তীতে, তাহলে আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হব, আমাদের দেশ উপকৃত হবে। প্রবাস মেলা। প্রবাসীরা বিভিন্ন দেশে বসবাস করেন, আর তাদেরকে নিয়েই আমরা অনুষ্ঠান করছি দেশে বসে। সেহেতু প্রবাসীদের কাছে আহ্বান থাকবে, আপনারা আমাদের সঙ্গে আরও বেশি বেশি যোগাযোগ রক্ষা করুন এবং সম্ভব হলে বিদেশ থেকে নানা ধরনের কর্মকাণ্ড চিত্রায়ন করে আমাদের কাছে পাঠাতে পারেন। প্রচার উপযোগী হলে আমরা সেগুলো পরবর্তীতে প্রচার করব ইনশাল্লাহ। আমাদের সঙ্গে যোগাযোগের মেইল অ্যাড্রেস probashmela@yahoo.com। সুপ্রিয় দর্শক, এভাবেই সাজানো হয়েছিল আজকের প্রবাস মেলা অনুষ্ঠান। আগামীতে আরও নতুন কোনো বিষয়, নতুন কোনো আঙ্গিকে আপনাদের সামনে অনুষ্ঠান উপস্থাপন করবার প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
আল্লাহ হাফেজ। প্রবাস মেলা, প্রবাস মেলা, প্রবাস মেলা, প্রবাস মেলা।